বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের আমার অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আগে আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ শামিমা নাজ শাবানা, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজ আমি তোমাদের যে বিষয়ের উপর ক্লাস নিব তা হচ্ছে দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, যা হচ্ছে অংশীদারি ব্যবসা বা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট। অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ অ্যাকাউন্ট আলোচনা করার আগে আমি তোমাদের বলতে চাই, এক ধারণা দিতে চাই যে অংশীদার কি। অংশীদারি ব্যবসা হচ্ছে আমরা দুই বা দুইয়ের অধিক ব্যক্তিবর্গ মিলে লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে লাভ লোকসান মুনাফা বন্টন করার উদ্দেশ্যে যে ব্যবসা আরম্ভ করে, গঠন করে বা সংগঠন করে, সেটাই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা। এখন অংশীদারি ব্যবসাতে আমাদের 1932 সালে অংশীদারি আইনে সুস্পষ্ট বলা হয়েছে যে এতে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকবে 20 জন, এবং যেটা আর্থিক খাত বা ব্যাংকিং খাত সেক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকবে 10 জন। অংশীদারি ব্যবসায় হিসাব আমরা হচ্ছে 2 পদ্ধতিতে করে থাকি। একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। স্থায়ী পদ্ধতি যেটা হচ্ছে ফিক্সড এবং পরিবর্তনশীল পদ্ধতি যেটা হচ্ছে ফ্লোটিং, যেটাকে আমরা বলা হয় ফ্লোটিং। আরেকটি কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তোমাদের বইয়ে দেখবা যে কিরে যখন হচ্ছে পয়েন্ট আউট করা হয়, পয়েন্ট আউটের পাশে ইংলিশ ভেরিয়েশন দেওয়া থাকে। তোমরা এখন থেকেই চেষ্টা করবা বাংলা ভেরিয়েশনের পাশাপাশি ইংলিশ ভেরিয়েশনটা পড়তে। এতে তোমাদের অদূর ভবিষ্যতে অঙ্ক করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে যখন তোমরা অনার্স করবা। এখন আমি তোমাদের আলোচনা করছিলাম মূলধন হিসাবে স্থায়ী পদ্ধতি এবং মূলধন হিসাবে পরিবর্তনশীল পদ্ধতি। মূলধন হিসাবে স্থায়ী পদ্ধতিতে আমরা 2 ধরনের হিসাব করি, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা করি মূলধন হিসাব। আচ্ছা, মূলধন হিসাব করি। এখন মূলধন হিসাব তৈরি করি এবং একটা ফরম্যাট আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। অংশীদারি ব্যবসা হিসাব করতে হলে তোমাদের তৈরি করতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব আমরা 2 পদ্ধতিতে করে থাকি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিকে আমরা হিসাবকে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে বিভক্ত করি। তাই ডেবিট সাইডে আমরা হচ্ছে আলোচনা করি কি, দেখো আমি এখানে একটা ফরম্যাট দিয়েছি তোমাদের বইয়ের, এটা তোমরা পেয়ে যাবা। ডেবিট সাইডে থাকে আমাদের মূলধনের সুদ এবং অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবে কি থাকে, আমাদের বেতন লেখার পরে আবার আমাদের ওই হেডিংটা আবার লিখতে হবে অংশীদারদের। এই শিরোনামটা বারবারই প্রত্যেকটা দফা দেওয়ার পরপরই আমাদের এই হচ্ছে শিরোনামটা দিতে হয় অংশীদারদের মূলধন হিসাব। তাহলে ডেবিট সাইডে আমাদের কি আসে, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এবং কমিশন। আচ্ছা, লাভ লোকসান হিসাবে স্থানান্তর হয়নি এমন দফা দেওয়া থাকে, সেগুলো দফা কি, বকেয়া সঞ্চিতি, বকেয়া কুঋণ সঞ্চিতি, এ ধরনের হিসাব হয়ে থাকে। তারপরে হয় আমাদের ডেবিট সাইডে কি, মুনাফার অংশ। আবার আমরা চলে যাই ক্রেডিট সাইডে আমাদের কি আসে দেখো, নিট লাভ স্থানান্তর হলো নিট লাভে স্থানান্তরিত টাকাটা তোমরা মূল টাকাটা বইয়ে দেওয়া থাকে, এটা ফরম্যাটে তোমরা বসাবো ক্রেডিট সাইডে। এবং অংশীদারদের হিসাবের মধ্যে পড়ে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এবং হচ্ছে অংশীদারদের লাভ লোকসান হিসেবে স্থানান্তর হয় নাই এমন দফা, যেমন হচ্ছে অগ্রিম আয় সমূহ আমরা ক্রেডিটে দিব এবং অংশীদারদের ক্ষতির অংশ যদি বের হয় সেটা আমরা ক্রেডিটে দিব। একটা মজার বিষয় দেখো, আমরা হচ্ছে এটা আলোচনা করলাম সনাতন পদ্ধতি। এই সনাতন পদ্ধতিটাকে যদি আমরা আধুনিক পদ্ধতিতে নিতে চাই তাহলে আমরা কীভাবে করবো, খুব সহজ একটি পদ্ধতি। আমরা শুধু ক্রেডিট সাইডের দফাটাকে আমরা শুধু ডেবিট সাইডের উপর থেকে লেখা শুরু করব। ক্রেডিট সাইডের দফাটাকে আমরা শুধু উপর থেকে লেখা শুরু করব এবং লিখবো সেখানে ক্রেডিট সাইড দফাটা উপর থেকে লেখা শুরু করবে এবং সেটাকে আমরা ক্রেডিট সাইড থেকে এই দফাগুলোকে আমরা বাদ দিতে থাকবো। ক্রেডিট সাইডের এই দফা থেকে আমরা বাদ দিতে থাকবো। তেমনই যদি হয় তাহলে আমাদের দফাগুলো কেমন হয়ে যায় বলতো, এই নিট লাভটা আমাদের প্রথমে চলে আসবে, তারপরে অংশীদারদের উত্তোলনের সুদ আসবে, পণ্য উত্তোলন আসবে, অগ্রিম আয় সমূহ আসবে, তার থেকে আমাদের মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ,
এগুলো কার্যক্রম সিরিয়ালে চলে আসবে। এই 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 সব ফরম্যাটটাও তোমরা হচ্ছে, এই ছকটাও তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবা। আমাদের হচ্ছে অংশীদারদের বেতন, অংশীদারদের হিসাব তৈরি করতে হলে আমাদের শিক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে ঋণের সুদ নির্ণয় করা, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করা। অংশীদারদের উত্তোলনের সুদ দেখো, বিভিন্ন ব্যবসায় অংশীদার দ্বারা থাকে, তারা বিভিন্ন সময় ব্যক্তিগত প্রয়োজনে, প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন করে থাকে। উত্তোলনটা বিভিন্ন সময় হয়ে থাকে, মাসের শুরুতে করে, কেউ মাসের মাঝামাঝিতে করে, কেউ মাসের শেষে করে। মাসের শুরুতে উত্তোলন করলে আমরা তার উত্তোলনের সুদ নির্ণয় করব। উত্তোলনের সুদ নির্ণয় করতে হলে মাসের শুরুতে সুদ নির্ণয় করতে হলে কিভাবে করে করবো, আমি একটি তোমরা নোট করে রাখতে পারো, আমি আলোচনা করছি। আমরা একটি অঙ্ক শুরু করার আগে অঙ্কের ছোট্ট ছোট্ট জটিলতা সরলভাবে যদি বোঝার চেষ্টা করি, পয়েন্ট আউট করার চেষ্টা করি এবং সেটাকে বোঝার চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি, তাহলে আমার ছোট্ট ছোট সমাধান মিলে অঙ্কটা আমাদের কাছে একত্র যখন হয় তখন সেগুলো আমাদের কাছে সহজ হয়ে ওঠে। তাহলে অঙ্কটাকে সহজ করতে হলে আমাদের তাদের জটিল বিষয়গুলোকে ছোট ছোট আকারে ভাঙতে হবে। যেমন অঙ্ক করতে হলে তোমাদের উত্তোলনের সুদ নির্ণয় করতে হয়। উত্তোলনের সুদ দেখো, আমি একটি ছোট্ট সমস্যা তোমাদের বলি। একটি ছোট্ট সমস্যা বলি তোমাদের। মিতা পাখি, মিতা পাখি সুমি, তিনজন অংশীদার, এরা তিনজন অংশীদার। মিতা মাসের শুরুতে 10% সুদের হার। 10% সুদের হার কত? 10%। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা, সুদের হার 10%। যখনই হার এবার পার্সেন্ট দেওয়া থাকে তার মানে বুঝে নি এটা আমার ভগ্নাংশ 100 দ্বারা হয়ে থাকে। তাহলে মাসের শুরুতে 10% হারে 10,000 টাকা উত্তোলন করে। তাহলে এখানে যদি সুদ নির্ণয়ের কথা বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা সুদ নির্ণয় মাসের শুরুতে আমরা দুভাবে করতে থাকি। একটা ছোট্ট সূত্র আকারে তোমরা মনে রাখতে পারো, 13, 12, 11। এইটা হচ্ছে একটা মজার বিষয়। 13, 12 এবং 11 ভাগ 2, সব ক্ষেত্রে ভাগ 2। এটাকে আমরা ছোট্টভাবে মনে রাখার জন্য এই সূত্রটা আমরা লিখছি। 13কে ধরবো মাসের শুরু, প্রথমে এই জন্য লিখছি। 12কে লিখবো মাঝামাঝি এবং 11কে লিখবো শেষ। 11কে লিখবো শেষ। তাহলে দেখো, মিতা আমাদের মাসের শুরুতে উত্তোলন করেছিল, তাই না? 10%। মাসের শুরুতে 10% হারে সে 10,000 টাকা উত্তোলন করেছে। তাহলে তাকে সুদ দিতে হবে কত? এখন যদি আমরা সুদ নির্ণয় করি, তাহলে আমাদের দফাটা আসছে কিভাবে, সমাধানটা আমরা কিভাবে করতে পারবো? দেখো, আমাদের টাকার সূত্র অনুযায়ী টাকা হচ্ছে মাসের শুরুতে হলে সূত্র অনুযায়ী 13, 2 এবং কত টাকা উত্তোলন করেছিল? 10,000। তার হার কত ছিল? হার ছিল তার 10%, অর্থাৎ নিচে আবার গুণ হবে 100। পার্সেন্টের জন্য নিচে গুণ হলো 100 শতকরার জন্য। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখো তো? 500। এটাকে 13 দ্বারা 500কে গুণ করলে আসে 13 দ্বারা আমরা 500কে গুণ করব, 6,500 টাকা আছে। আসে আমাদের কত? 6,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে একটা উত্তোলনের সুদ নির্ণয়ের মনে রাখার একটা সহজ পদ্ধতি। এখন আমরা দেখো, বইয়ের মাধ্যমে আমরা একটা উত্তোলনের সুদ নির্ণয়ের একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি উত্তোলনের সুদ নির্ণয়ের? আমরা এটাকে বছরের শুরুতে বলা থাকলে ওটাকে আমরা ধরতে পারি 6.5 হিসেবে। দেখো, আমরা 13 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেটরে মান আসবে 6.2 দ্বারা
আমরা 6.5 দ্বারা আমাকে এটা ক্যালকুলেশন করতে পারি। যখন 6.5 দ্বারা আমরা ক্যালকুলেশন করব তখন আর এটা করার প্রয়োজন নেই, তখন আর এটি করার প্রয়োজন নেই। তখন আমরা কি করব, শুধু 10,000 10% নিচে 100 আর হচ্ছে গুণ হচ্ছে 6.5। এবার ক্যালকুলেশনে করলে আমাদের 6,500 টাকা আসবে। এটা হয়ে যাবে আমাদের সুদের টাকা। তাহলে বছরের শুরুতে হলে একইভাবে যদি বলা থাকে মিতা যেমন মাসের শুরুতে উত্তোলন করেছিল, যদি বলা থাকে পাখি মাসের মাঝামাঝি সময় উত্তোলন করেছিল, তখন আমরা কি দ্বারা ক্যালকুলেশন করব, 12/2 দ্বারা। তখন আমরা করব 12/2 দ্বারা ক্যালকুলেশন। যদি বলা থাকে সুমি মাসের শেষে উত্তোলন করেছিল, তখন আমরা করব কি 11/2 দ্বারা। তখন আমরা 11/2 দ্বারা করতে পারি। বা মাসের মাঝামাঝি সময় বলা থাকলে, এই মাঝামাঝি সময় বলা থাকলে যদি আমরা এভাবে পয়েন্ট আকারে ধরতে পারি, তাহলে আমরা এখানে 6 দ্বারা করতে পারি গুণ। এবং যদি আমাদের বলা থাকে হচ্ছে মাঝামাঝি সময়ে, যদি মাসের শেষে যদি বলা থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারি 5.5। মাসের শেষে বলা থাকলে করতে পারি 5.5। তাহলে দেখো আমরা উত্তোলনের সুদ নির্ণয় আমরা বুঝতে পারলাম। এখন ঋণের সুদ হচ্ছে, যদি ঋণের সুদের পার্সেন্টেজের কথা তোমাদের উল্লেখ না থাকে, সময়ের কথা উল্লেখ না থাকে, সেটাকে তোমরা 6% 6 মাসের জন্য ধরে নিবা। 6% হারে সুদ নির্ণয় করতে হবে, 6% হারে সুদ নির্ণয় করতে হবে। আচ্ছা, অংশীদাররা অংশীদারিত্ব ব্যবসা করে তারা অবশ্যই অংশীদারিত্ব থেকে নিজ অনুপাতে শর্ত মোতাবেক তারা চুক্তিপত্রের শর্ত মোতাবেক তারা মুনাফা বন্টন করে নেয়। তারা কি করে, চুক্তিপত্রের শর্ত মোতাবেক মুনাফা বন্টন করে নেন। তাহলে এখন যদি এরা 3 জনই অংশীদার, মনে করে 3 জন অংশীদার হচ্ছে, তারা মূলধন বিনিয়োগ করছে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করছে 1,50,000 এবং 50,000। এখন খেয়াল করো, মিতা, পাখি এবং সুমি 3 জন অংশীদার, এবং 3 জন অংশীদার তারা মূলধন বিনিয়োগ করছে 1,50,000 এবং 50,000। তাহলে তারা হচ্ছে, এবং তারা মুনাফা বন্টন করে বিভিন্ন শর্ত সাপেক্ষে কার্যক্রমের পর তারা মুনাফা বন্টন করে নিবে হচ্ছে 5:3:2 অংশে। তাদের শর্ত ছিল কি, একজন নেবে 5 অনুপাত, একজন নেবে 3 অনুপাত, একজন নেবে 2 অনুপাত। এভাবে যখন আমরা লভ্যাংশ বন্টন করব, তোমরা অঙ্ক যখন হচ্ছে লাভ লস আবন্টন হিসাব তৈরি করার পর ডেবিট সাইডে ক্রেডিট সাইড আর ডেবিট সাইড করার পর তোমরা যে মুনাফার অংশ যে টাকাটা পাবে, ব্যালেন্সটা পাবে, সেটা তোমরা সে টাকাটাকে ভাগ করে দেবা। তাহলে লাভ লস সবকিছু বন্টন করার পর যদি টাকা থাকে 1 লক্ষ, তাহলে 1 লক্ষ টাকা আমাদের তাদের মধ্যে বন্টন করতে হবে কোন অনুপাতে, এই অনুপাতে লাভ লোকসান বন্টন করার পদ্ধতিটা কি, আমরা কি করব, আগে অনুপাতগুলো কি করতে হয় বলো তো, যোগ করতে হয়। আগে আমরা যোগ করে নিব। তাহলে আমাদের অনুপাতের মূল টাকা কত হচ্ছে 10। তাহলে মিতা কত পাবে, 10-এর 5 অংশ। আচ্ছা, আর হচ্ছে পাখি কত পাবে, 10-এর 3 অংশ। এবং সুমি কত পাবে, 10-এর 2 অংশ। তাহলে 10-এর 5 অংশ, 10-এর 3 অংশ, 10-এর 2 অংশ মুনাফার অংশ তাদেরকে বন্টন করে দেবো। মনে করো মুনাফার টাকা আমাদের 1 লক্ষ, এবং 1 লক্ষ টাকা মিতা, পাখি এবং সুমির মধ্যে বন্টন করে দিতে হবে 5 অনুপাত, 3 অনুপাত এবং 2 অনুপাতে। তাহলে আমরা এই টাকাটাকে যদি ক্যালকুলেশন করি 1 লক্ষ দ্বারা, তাহলে ক্যালকুলেশনে আমাদের যে টাকা আসবে, যে পরিমাণ, সেই পরিমাণে অংশ মুনাফা বন্টন করে নেবে, সেই পরিমাণে অংশের টাকা মুনাফা বন্টন করে নেবে। একটি অঙ্ক তোমাদের সুবিধার কারণে বিভিন্ন পদ্ধতি, একই অঙ্কের ক্যালকুলেশনের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, যে পদ্ধতি অবলম্বন করবা সমস্যা নাই। তোমাদের বোঝার তাগিদে যেটা সহজভাবে বোধগম্য হবে তোমাদের কাছে, তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে দেখো, আমরা যদি এটা করে ক্যালকুলেশন করি, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 1000 এবং কেটে গেলে থাকে 10,000। 10,000 দিয়ে 5 গুণ করলে ও পাবে হচ্ছে 10-এর 5 অংশ, অথবা ও পাবে হচ্ছে 50,000 টাকা। আর এ পাবে হচ্ছে 30,000 টাকা।
লাভের অংশ এবং পরবর্তী জন পাবে, পরবর্তী সুমি পাবে হচ্ছে 20,000 টাকা। এভাবে করে মুনাফার অংশ তাদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ভবিষ্যতের বিরোধ এড়ানোর জন্য আমাদের অবশ্যই অংশীদারি ব্যবসায়ের চুক্তি মৌখিক অথবা লিখিত হতে হবে। মৌখিক আর লিখিত যদি চুক্তি, অংশীদারি ব্যবসা যদি চুক্তি না করো, চুক্তি না করে ব্যবসা করতে গেলে সে ব্যবসা তো ঠিক থাকবে না, কথা ঠিক থাকবে না, কাজের ঠিক থাকবে না। আচ্ছা, আমি এখন তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, দেখো আমাদের মূলধন হিসাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করলাম। লাভ লোকসান আবন্টন হিসাব করতে যে আমাদের যেগুলো টাকাগুলো ক্যালকুলেশন করে বের করতে হয় ছোট ছোট, আমি সেই ক্যালকুলেশনগুলো দেখালাম। তোমরা ইচ্ছা করলে এই ক্যালকুলেশনগুলো নোট করে রাখতে পারো। অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করার দ্রুততম পদ্ধতি কি বললাম? শুরু, আমাদের সূত্রটা কেমন বললাম? শুরু, শেষ, শুরু, মাঝামাঝি এবং শেষ। এটা তোমরা আরেকবার আমি রিপিট করছি, তোমরা আরেকবার লিখে নিতে পারো। জিনিসটা তোমরা লিখে রাখলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। শুরুটাকে ধরলাম আমরা 13, মাঝামাঝিকে 12 এবং শেষটাকে ধরলাম 11, 2। এই পদ্ধতিতেও করতে পারো। তোমরা যদি 5.6.5, 5.5 হিসেবে যদি মনে রাখতে পারো সেভাবেও করতে পারো, যেটা সুবিধা হয়। আচ্ছা, অংশীদারদের আমরা হচ্ছে অংশীদারদের হিসাবকে স্থায়ীভাবে বললাম একবার ফিক্সড পদ্ধতি এবং হচ্ছে একটি ফ্লোটিং পদ্ধতি, মানে হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে করি। স্থায়ী পদ্ধতিতে কেমন? স্থায়ী পদ্ধতিতে আমাদের বছরের শুরুতে যে মূলধনটা থাকে, বছরের শেষ পর্যন্ত অংশীদারদের দায় দেনা দাবি যাই থাকুক না কেন, তাদের মূলধনের পরিমাণের পরিবর্তন হয় না, সাধারণত পরিবর্তন হয় না। এবং তারা যদি মাঝামাঝি কেউ যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, সেক্ষেত্রে অতিরিক্ত মূলধন সহ পূর্বের মূলধন বহাল থাকে। আমরা হচ্ছে আর পরিবর্তনশীল ফ্লোটিং পদ্ধতিটা কেমন? ফ্লোটিং পদ্ধতিতে কি হয়? আমাদের প্রারম্ভিক মূলধন যা থাকে সেটা আমাদের পরিবর্তন হয়ে যায়। তাদের দাবি দাবা, তাদের কার্যক্রমের প্রভাবটা অবশ্যই সেই মূলধনের উপরে পড়ে বলে সেটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, তোমরা তোমাদের বই খুললে দেখতে পাবে সনাতন পদ্ধতি ও আধুনিক পদ্ধতিতে আমাদের যখন স্থায়ী পদ্ধতি বলা হবে তখন আমাদের দুটি পদ্ধতি নির্ণয় করতে হয়। স্থায়ী পদ্ধতি বলা হলে দুটি পদ্ধতিতে আমাদের মূলধন হিসাব নির্ণয় করতে হয়। সেখানে দুটি ছক হয়। ছকটা কি? মূলধন হিসাব এবং চলতি হিসাব। মূলধন হিসাব এবং চলতি হিসাব। আর হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে করতে হয় শুধু মূলধন হিসাব। পরিবর্তনশীল পদ্ধতিতে করতে হয় শুধু মূলধন হিসাব। মূলধন হিসাবে পরিবর্তনশীল পদ্ধতিতে যদি আমরা মূলধন হিসাব করি সেটাও খুব সহজ। ছকটাতে শুধু তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে। আমরা আলোচনা করেছিলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এই ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি, তোমরা দেখো আমি একটু আগে আলোচনা করলাম লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব এখানে শুধু পরিবর্তন করবে কি? এখানে শুধু পরিবর্তন করবে তোমরা এর লাভ লোকসান আবন্টন হিসাবের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে ডেবিট সাইড, আবার যদি আমরা সনাতন পদ্ধতিতে করি তাহলে এই পাশে ডেবিট সাইড, এই পাশে হবে ক্রেডিট সাইড। ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, উত্তোলন হিসাব, উত্তোলনের সুদ হিসাব, মানে এখানে যা ক্রেডিট করছিলাম উত্তোলন হিসাব, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ হিসাব। এই উত্তোলন হিসাব এখানে আমরা দিয়েছিলাম উত্তোলনের মূল টাকা এখানে দিতে হবে। উত্তোলনের মূল টাকা যে অংশীদারদের যত টাকা উত্তোলন সেই টাকাটা এই পাশে দিতে হবে ডেবিটে। এটা হচ্ছে ক্রেডিটের হিসাব ছিল উত্তোলনের মূল টাকা, এটা দিতে হবে ডেবিটে। এটা দিতে হবে ডেবিটে। উত্তোলনের মূল টাকা, তার সাথে পণ্য উত্তোলন, উত্তোলনের মূল টাকা এবং তার সাথে পণ্য উত্তোলন। আচ্ছা, এই পাশে আমরা ডেবিটের হিসাবটা এই পাশে কি করব? আমরা ক্রেডিটে দিয়ে দেবো। ডেবিটের হিসাবটা আমাদের কি ছিল? মূলধন হিসাব বা নিট আয় হিসাব। এখানে আমরা কি করব? মূলধনের মূল টাকা, তার সাথে মূলধনের সুদ, বেতন, মূলধনের সুদ, বেতন। উপরে যে আমরা ক্যালকুলেশনগুলো নিয়ে আসলাম আবন্টন হিসাবের ক্যালকুলেশনটা আমরা ক্রেডিট সাইডটা ডেবিটে, ডেবিট সাইডটা ক্রেডিটে আমরা দিয়ে দিব। ডেবিট সাইডটা ক্রেডিটে আমরা দিয়ে দিব। এর সাথে আমরা শেষ পর্যন্ত এই পাশে পার করব মুনাফার অংশ পর্যন্ত। তারপরে যোগ বিয়োগ করে এখানে যেটা বের হবে সেটা হচ্ছে ব্যালেন্স সিটি। খুব সুন্দর একটা ছক, তোমরা শুধু মনে রাখবা এটা হচ্ছে সনাতন পদ্ধতি। আবার এই ছকটাকে যদি আমরা আধুনিক পদ্ধতি করি, এটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবটাকে আমরা উল্টে দিলাম।
ক্রেডিটটা দিলাম ডেবিটে, ডেবিটটা দেবো ক্রেডিটে। শুধু টাকার পরিবর্তন কোথায় হবে? মূলধনের মূল টাকা আসবে, উত্তোলনের মূল টাকা আসবে। এগুলো তোমরা মনে রাখো, মূলধনের মূল টাকা আসবে, উত্তোলনের মূল টাকা আসবে। এবং আমরা হচ্ছে এটা করছি কি, এটা আমরা তৈরি করতেছি পরিবর্তনশীল মূলধন। এটা আমরা তৈরি করতেছি পরিবর্তনশীল মূলধন, পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রে। মূলধন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করলাম? পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রে লাভ লোকসান আবন্টন হিসাবে হচ্ছে ক্রেডিটটাকে দিলাম ডেবিটে, ডেবিটটাকে দিলাম ক্রেডিটে, এবং মাথার উপর পার্থক্য থাকলো কি, শুধুমাত্র তোমাদের মূলধনের মূল টাকা আসবে, উত্তোলনের মূল টাকা আসবে। খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিটিকে যদি আমরা করতে চাই হচ্ছে আধুনিক পদ্ধতিতে, তাহলে কি করব আমরা? আধুনিক পদ্ধতিতে করতে চাইলে কি করব? ক্রেডিটটি ডেবিটের মাথার উপর থেকে বাদ দিতে থাকবো। ক্রেডিটটি ডেবিটের মাথার উপর থেকে বাদ দিতে থাকবো। ক্রেডিটটা আমরা কার পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। ক্রেডিট শুরু করতে হবে, ক্রেডিটটি ডেবিটের মাথার উপর থেকে বাদ দিতে থাকবো। ডেবিটের মাথার উপর থেকে আমরা বাদ দিতে থাকবো। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে শুধুমাত্র নবম দশম কলেজের জন্য না, হিসাব বিজ্ঞানের সাথে জড়িত সকল ছাত্রছাত্রীদের জন্য আমি একটি মনে রাখার জন্য একটি ছোট্ট সূত্র বলতে চাই। আমরা সবাই কি বলতো? আমরা সবাই আদম সন্তান, তাই না? এই কথার দ্বারা আমি একটা সূত্র মনে রাখার জন্য তোমাদের একটা ছোট্ট বিষয় আমি আলোচনা করতে চাই। ডেবিট ক্রেডিটের আমরা সবাই কি আদম সন্তান, মানে আমরা সব কি বলতো? আদম। আমরা সব আদম। এটাকে যদি আমি একটু বিভিন্ন শ্রেণীতে ভাগ করে নিয়ে একটু মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, দন্ত সতে আমরা কি লিখবো বলতো? দন্ত সতে সম্পদ। তোমরা একটু লিখে নিতে পারো। দন্ত সতে সম্পদ, বতে ব্যয়। দন্ত সতে সম্পদ, বতে একটু আগে বললাম যে পদ্ধতিতে পারো নিয়মগুলো নীতিগুলো মনে রাখার চেষ্টা করবে। এতে কোনো দোষের কিছু নেই, এতে বরঞ্চ তোমাদের চিন্তা শক্তি প্রকাশ পায়। তোমাদের চিন্তা শক্তিটা কত বেশি, বা তোমরা কিভাবে করে মনে রাখার জন্য কত চেষ্টা করছো। দেখো, সম্পদ আর ব্যয় এই দুটো বৃদ্ধি পেলে কি? বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। এটা যাবেতার ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখি। অনেক সময় এই সূত্রটা উল্টোপাল্টা হয়ে যায়, যে কারণে অনেক কিছু ভুল হয়। এটা সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বলছি। হিসাব বিজ্ঞানের সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ছোট্ট একটি পদ্ধতি মনে রাখলে তোমরা এটা উল্টোপাল্টা করবে না। অনেক সময় অনেক বড় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এটা এলোমেলো হয়ে যায়। তারপরে কি? শরিয়াতে আয়, দতে শরিয়াতে আয়, দতে দায়, এবং মতে মূলধন। যেমন দেখো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এখানে কি? আয়, ব্যয় আর মূলধন বৃদ্ধি পেলে কি? তার বিপরীত। বৃদ্ধিটা হচ্ছে ক্রেডিট, হ্রাসটাই হচ্ছে ডেবিট। এই কথাটা তোমরা এই সূত্রটা মনে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমরা হিসাবের সমীকরণ, আমি কিছু প্রাথমিক আলোচনা করছি। আমি অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ অ্যাকাউন্ট আমি আলোচনা করছিলাম। আমি আগামী দিন ক্লাসে তোমাদের পার্টনারশিপ অ্যাকাউন্ট নিয়ে যত ছোট ছোট আলোচনা ফরম্যাট যেগুলো আলোচনা করলাম, তোমরা বইয়ে দেখবে তোমাদের ফরম্যাটটা ঠিক এভাবেই দেওয়া। একটু চিন্তা করবে। অনলাইন ক্লাসটা চলছে, পরবর্তীতে তোমরা আবার সার্চ দিয়ে দেখতে পারো। দেখে তোমরা দেখবা যে আমি বললাম ডেবিটটা ক্রেডিট সাইড, ক্রেডিটটা ডেবিট, এভাবে উল্টে দিয়ে নিজেদের খাতা কলমে যদি তোমরা এই ডিসকাসটাই আলোচনা আবার করার চেষ্টা করো বাসায়, দেখবে তোমাদের কাছে অঙ্কের নিয়মগুলো সবকিছু খুব সহজ হয়ে আসছে। আচ্ছা, এখন এটা হচ্ছে সবার জন্য, এটা ছিল সবার জন্য। আর হচ্ছে আমি আরেকটি কথা বলতে চাই যে হিসাব বিজ্ঞান ক্লাসে আমি আগামী দিন আলোচনা করব তোমাদের সাথে মূলধন হিসাবে স্থায়ী। আমি পরিবর্তনশীলের কথা বললাম, স্থায়ী হিসাবে আমরা করব কি? মূলধন হিসাব এবং চলতি হিসাব। তারপরে আমি নোট আউট করে দেবো ছোট ছোট সমস্যাগুলো, যেমন কি উত্তোলনের বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে উত্তোলনের বিভিন্ন তারিখ, মাসের শুরু শেষ এবং মাঝামাঝি, যেটা আমরা শিখলাম। আর আমরা কি শিখলাম? ঋণের সুদ। এগুলো আমি তোমাদের ছোট
অঙ্ক আকারে ইয়ে আকারে দিতে থাকবো সমস্যা, তুমি তোমাদের ছোট ছোট সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দিতে থাকবো। আগামী ক্লাসে দেখা হবে। আচ্ছা, এখন তোমরা আরেকটি বিষয় আমি তোমার সাথে আলোচনা করতে চাই। দেখো, আমাদের অ্যাসেট, এটা তোমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো পড়ছো, শুনছো। তারপরে আমি এগুলো যেহেতু হিসাব বিজ্ঞানের ভিত্তি এগুলো, সেহেতু আমি আরেকবার একটু ছোট্ট একটু বলে নিতে চাই। সমীকরণ অ্যাসেট, লাইবিলিটি, অনার, ইকুইটি, বা হচ্ছে সম্পদ, দায় যোগ মালিকানা সত্ত্ব। দেখো, মালিকানা সত্ত্ব, এখানে কিন্তু আমাদের শুধু মালিকানা সত্ত্বে বিভিন্ন বিষয়গুলো আমাদের জড়িত থাকে। যেমন হচ্ছে মালিকানা সত্ত্বে মূলধন সাথে যোগ হয় আয়, বাধা ব্যয়, বাধা উত্তোলন। এই বিষয়গুলো আমরা মনে রাখলে আমাদের পরবর্তীতে সমীকরণের অঙ্কের আগেও তোমরা বলছো, বা হচ্ছে পরবর্তীতে এগুলো সমীকরণ মনে রাখলে তোমাদের কাজে লাগবে। আরও অঙ্ক করতে যায়, তোমাদের সম্পদ ও দায় মিলতে যায়। এসব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যখন আমরা ধরে রাখি তখন আমাদের অঙ্ক আরও সুন্দর হয়ে ওঠে। আমি তোমাদের বলতে চাই যে সবার শেষে বলতে চাই, তোমরা এই মহামারীর সময় তোমরা জানো খুব খারাপ লাগছে, যেহেতু বিদ্যালয় প্রতিষ্ঠান ফাঁকা, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এটাও একটা বিজ্ঞানের আশীর্বাদ, যে আমরা কল্পনা করতে পারিনি এভাবে তোমাদের সাথে হয়তোবা আমাদের ক্লাস নিতে হবে, যা নিতে হচ্ছে মহামারীর কারণে। আর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা, প্রতিটা দেশের প্রতিষ্ঠান হচ্ছে এমন মানে একটা বাগান, যেখানে অনেক যত্ন করে বাচ্চাদের ফুলের মতো করে তৈরি করা হয়, ঠিক তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু আমাদের বাগান আছে, ফুল নাই। আমরা চাই অদূর খুব দ্রুত আল্লাহ আমাদের এই মহামারী থেকে হেফাজত করুন, এবং আমাদের বাগান যেন আবার ফুলে ফুলে ভরে ওঠে, আমরা যেন তোমাদের আবার অনেক কাছে পাই। শিক্ষকের সার্থকতা তার শিক্ষার্থীদের মাঝে, এই বলে আমি আমার ক্লাসটা শেষ করতে চাচ্ছি। কিন্তু একটি শোক সংবাদই বলা চলে। আমার সহকর্মী মোহাম্মদ শামীম, উনি হচ্ছেন সম্পর্কে আমার ভাই হন, আমার ফুফাতো ভাই হন। আমার ফুফাতো বোন মারা গিয়েছে আজকে, তার জন্য, তার বিদায়ী আত্মার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তোমরা দোয়া করো তাদের জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সচেতন থাকো, আর আরেকজনকে সচেতন করো। মনে রেখো, আগে জীবন, তারপর জীবিকা তো তার সাথে জড়িত আছে। জীবন জীবিকা পাশাপাশি না চালালে চলা মুশকিল। তবে জীবনটাকে সেভ করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো সবার জন্য, এবং মনোযোগ সহকারে লেখাপড়া করো। তোমাদের পদচারণা প্রতিষ্ঠান খুব মিস করছে, মনে করছে, আমরাও মনে করছি। ধন্যবাদ তোমাদের।